বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ বিশ্ব যক্ষ্মা দিবস বা ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডেতে আমরা অন্যান্যবারও কথা বলেছি। আজকেও এই বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। আমার পায়ে বসা আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান এবং জাপান বাংলাদেশ রিটায়ারমেন্ট হোমসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন হিসেবে বাংলাদেশে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত বলা যেতে পারে যে তিনি পায়োনিয়ার এই সার্জারি ক্ষেত্রে, প্রফেসর ডক্টর সরদার এম নাঈম, এবং আমার ডানে রয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর নাঈম, আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে আজকের এই দিবস কবে থেকে পালন করা শুরু হলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, এবং এবারকার প্রতিপাদ্য বিষয় কি? ধন্যবাদ জিলুর, ধন্যবাদ তৃতীয় মাত্রা এবং চ্যানেল আইকে। আমরা মাঝে মাঝে এই চ্যানেল আইতে এই তৃতীয় মাত্রায় আসি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ব্যাপার নিয়ে, এবং যক্ষ্মা কমনলি যেটাকে আমরা টিবি বা টিউবারকুলোসিস বলি, আমরা জানি যেটা আমরা সবসময় বলি যক্ষ্মা হলে রক্ষা নেই, হলে যক্ষ্মা নেই রক্ষা, অত্যন্ত সত্যি একটি গুরুতর সংক্রামক ব্যাধি বলেই এটাকে আমরা মনে করি। এবং যক্ষ্মার সাথে পরিচিত প্রায় কম বেশি সবাই আমরা জানি যে যক্ষ্মা সংক্রামকও বটে। সেই জিনিসটাকেই একটু এমফ্যাসিস দেওয়া উচিত। এবং এই যক্ষ্মা প্রথম যে ডিসকভার্ড হলো বাই ডক্টর রবার্ট কক, এই জন্য এটাকে আমরা শর্ট টার্মে কিন্তু ককও বলি এই ডিজিজটাকে। রবার্ট কক, উনি মার্চ 24, 1882 আজকে থেকে প্রায় 150 বছর আগে, তারও বেশি, যক্ষ্মা রোগের প্রথম আবিষ্কার করলেন। এবং তারও প্রায় 40 বছর পরে যক্ষ্মার ভ্যাকসিনেশন হলো 1921 সালে। প্রথম ভ্যাকসিন তৈরি হওয়ারও 13 বছর পরে কিন্তু এই ভ্যাকসিন, বিসিজি ভ্যাকসিন, আমাদের স্কুল কলেজগুলোতে আমরা দেখেছি বিসিজি ভ্যাকসিন দেয়। সেই 13 বছর পরে সেই বিসিজি শুরু হলো 1921-এ। কিন্তু মার্চ 24, 1982-তে প্রথম এই বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে কারণ হুয়ের জন্মই হয়েছিল যক্ষ্মা আবিষ্কারের অনেক পরে, 1948, 49, 50-তে হুয়ের জন্ম। সেই সময়েরও অনেক আগে যক্ষ্মা আবিষ্কৃত হয়েছিল বলে, এবং তার 100 বছর যে কমেমোরেটিভ ডেতে, এই 100th অ্যানিভার্সারিতে ডক্টর কক্স ডিসকভারির 100 বছর পরে প্রথম আজকের দিনে এই মার্চ 24-তে আমরা বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালন করি। তো এই দিবসগুলো আসে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য। এই দিবসটি আগামী মার্চ 24 পর্যন্ত মানুষকে বিভিন্নভাবে অ্যাওয়ার রাখার জন্যই এই বছরব্যাপী এই দিবসের কার্যকলাপগুলো পালিত হবে। তো এবারের থিম হলো ইয়েস উই ক্যান এন্ড টিবি। আমরা জানি যে সংক্রামক ব্যাধি, বিশেষ করে ভ্যাকসিন দেওয়া হয়, এই জাতীয় ব্যাধি অনেকগুলোই পৃথিবী থেকে ইরাডিকেট করে দেওয়া হয়েছে, যেমন স্মল পক্স, পোলিও, এগুলো আমরা সারা পৃথিবী থেকে না হলেও অনেকাংশেই ইরাডিকেটেড হয়েছে, এমনকি বাংলাদেশ থেকেও ইরাডিকেটেড হয়েছে। আমার সহ আলোচক যিনি আছেন, উনিও যক্ষ্মার সম্বন্ধে প্রচুর কাজ করেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে, উনি আরও ডিটেলসে জানাতে পারবেন। কিন্তু এবারের যেই প্রতিপাদ্য বিষয়, ইয়েস উই ক্যান এন্ড টিবি, বাট উই নিড উই হ্যাভ টু বি কমিটেড, উই নিড টু ইনভেস্ট অ্যান্ড উই নিড টু ডেলিভার। এটাই হলো গিয়ে এবারের প্রতিপাদ্য বিষয়। তো এখন আমরা যেই জিনিসটাতে সবচাইতে বেশি ইম্পর্টেন্স দেই, যে যক্ষ্মার নিরাময় এবং প্রতিরোধ দুটোই। নিরাময় তো আমরা ডিজিজকেই বলি যে ইট ইজ অলওয়েজ বেটার টু প্রিভেন্ট দেন কিওর, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা যক্ষ্মার বছর পর বছর, শত শত বছর যাবৎ যেই ডিজিজটার সাথে আমরা পরিচিত, এখনও কিন্তু পৃথিবীর 10টি প্রধান মৃত্যু ঘটায় যেই সব রোগ, তার মধ্যে যক্ষ্মা একটি। বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে, এই এশিয়া প্যাসিফিক, এমনকি ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোতে, যদিও আমরা উত্তরণ করছি শিগগিরই, তারপরেও আমাদের হিউজ পপুলেশনের কারণে এবং আমাদের লিভিং স্ট্যান্ডার্ড বা লিভিং এনভায়রনমেন্টের কারণে যেই যক্ষ্মাকে সহজেই প্রতিরোধ করা সম্ভব হতো, সেটা আমরা বছরের পর বছর চেষ্টা করে অনেকাংশেই সেটাকে
হয়তো অ্যাচিভ করতে পারছি না ডিউ টু মেনি ফ্যাক্টরস। এই ফ্যাক্টরসগুলো নিয়ে হয়তো আরও কথা হবে। তো এই যেই থিমকে আমরা এবার নিয়ে শক্তিশালী একটা বার্তা বলবো যে আমরা টিবি শেষ করতে পারি, এবং এই আশাকে অনুপ্রাণিত করে একটা মহামারী শেষ করার জন্য এটার জন্য শুধুমাত্র ডাক্তার, চিকিৎসক বা চিকিৎসা সেবায় যারা জড়িত তাদেরকে দিয়ে হবে না। এটা একটা রীতিমতো সোশ্যাল মুভমেন্টের পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং এই সোশ্যাল মুভমেন্ট না হলে এই ধরনের ডিজিজকে স্টপ করা কখনোই সম্ভব হয় না। এই থিম বা আশাকে অনুপ্রাণিত করে এবং মহামারীকে শেষ করার জন্য এই নেতাদের সাহসী পদক্ষেপ নেওয়ার জন্যই এবার এই থিমের সাথে বলে দেওয়া হয়েছে যে আপনারা ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের কমিটেড হতে হবে, এবং আমাদের একসাথে ডেলিভার করতে হবে, ইনভেস্ট করতে হবে। মানি ইজ অলসো এ বিগ ফ্যাক্টর হিয়ার। সুতরাং আমাদের দেশের প্রতিটি সেক্টরে, এটা গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, হসপিটালস, এনজিওস এবং হেলথ ওয়ার্কার্স এবং সোশ্যাল কমিউনিটিতেও যারা, প্রাইমারি হেলথেও যারা কাজ করেন, তাদের মধ্যেও এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে যে যক্ষ্মা নিয়ন্ত্রণ বা যক্ষ্মাকে স্টপ করতে হলে এবং এটাকে এন্ড করতে হলে আমাদের যা করণীয় সেটা সংঘবদ্ধভাবেই একটা সোশ্যাল মুভমেন্টের মধ্যেই করতে হবে। সেই জন্যই আমি মনে করি এই দিবসটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি দিবস, এবং এই দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে কাজ করে আমাদের সোশ্যাল মুভমেন্টের মাধ্যমে যক্ষ্মা প্রতিরোধ এবং নিরোধ এবং পরিশেষে যক্ষ্মা ইরাডিকেট করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। জি, আমি শুনবো আপনার কাছ থেকে একটু ক্লিনিক্যাল দিকটা শুনতে চাই প্রফেসর ডক্টর রৌফ আপনার কাছ থেকে। এবং আমরা ছোটোবেলায় শুনতাম যে যক্ষ্মা হলে রক্ষা নেই। এখন কি পরিস্থিতিটা, মানে পৃথিবীতে অনেক এগিয়েছে, চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থারও অনেক উন্নতি হয়েছে, সেই জায়গায় আছে কি না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সবাইকে রমজানের শুভেচ্ছা। আসলে অন্যান্য বছরের মতো আজকেও বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য প্রফেসর নাইম ভাই বলেছেন, ইয়েস উই ক্যান এন্ড টিবি, বাট উই নিডস কমিট, ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেলিভারি। আসলে যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা। এখন আসলে এটাকে আমরা টোটাল রিভার্স করতে পারি। এই জন্য আমি একটা সেন্সেই বলবো যে সাপোজ আমরা যখন একটা যক্ষ্মার পেশেন্টকে বা টিউবারকুলোসিস পেশেন্টকে যখন আমরা ইভালুয়েট করতে যাই, সাপোজ এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস, যেমন একটা লিম্ফ নোড ইভালুয়েট করতে যাই, তখন কিন্তু আমাদের যে ইচ্ছা, আমরা সবসময় চাই একটা ভালো কিছু বের হোক পেশেন্ট থেকে, যেটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো এবং কিউর করতে পারবো। সাপোজ ওখানে আমাদের কিছু ডাইলেমা থাকে বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে, যেটা কি টিউবারকুলোসিস, এটা কি লিম্ফোমা মানে ম্যালিগনেন্সি, বা এটা কি লাং টিউমারের মেটাস্টিসিস। আমরা সবসময় চাই যে এটা যেন যক্ষ্মা বের হয়ে আসে এবং সেটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো এবং পেশেন্টকে কমপ্লিট কিউর করতে পারবো। মানে এটা মনে করছেন অন্যান্যগুলোর চাইতে নিঃসন্দেহে কম ঝুঁকির? নিঃসন্দেহে এটার টোটাল কিওর দিক থেকে সবার চেয়ে সুপিরিয়র আমি যে কটার নাম বললাম। সেজন্যই সেই দিনটা নাই যে যার হয় যক্ষ্মা তার নেই রক্ষা, এটা একটা কথা। আর যক্ষ্মার যেটা বললেন নাইম ভাই, যে টোটাল ইরাডিকেট করতে হলে এবং এটাকে নির্মূল করতে হলে এটা একটা সামাজিক আন্দোলনের মধ্যে নিয়ে আসতে হবে। এটা ইনফ্যাক্ট শুধু যারা হেলথ নিয়ে কাজ করছে সেই একটা ডিপার্টমেন্টের উপরে নির্ভর করে এটাকে টোটাল ইরাডিকেশন সম্ভব না। দেখেন, যখন ইরাডিকেশনের দিকে যাবে বা নির্মূলের দিকে যাবে, তখন দুইটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। একটা হলো কেস আইডেন্টিফিকেশন, নির্ণয়, অর্থাৎ যক্ষ্মা রোগীকে আমরা যত বেশি আইডেন্টিফাই করতে পারবো, নির্ণয় করতে পারবো, তত বেশি আমরা এটা ট্রিটমেন্টে যেতে পারবো। এবং ট্রিটমেন্ট কিন্তু প্রায় 100% কিউর রেট যক্ষ্মার মেডিসিনগুলো, মানে এগুলো এত ইফেক্টিভিটি যে আপনি যদি যক্ষ্মা আইডেন্টিফাই করতে পারেন এবং ডায়াগনোসিস যদি কারেক্ট হয়, ধরে নেওয়া হয় যে পেশেন্ট কিউর হয়ে যাবে। সেই জন্যই আমাদের দেশে এখনো স্টেজ আছে না স্টেজ, এটা তো তার কমপ্লিকেশনের ব্যাপার, এটা তো পরের ব্যাপার, কিন্তু সে কিউর হবে এটা আমরা আশা করি। কিন্তু কমপ্লিকেশন যেমন তার যদি রেসিডুয়াল কিছু থেকে যায় সেটা আলাদা ব্যাপার, সেটা হচ্ছে ডিলেড ডায়াগনোসিস হলো বা ডিলেড অ্যাপিয়ারেন্স হলো, বা পেশেন্টের হয়তো ট্রিটমেন্টের
কোনো গ্যাপ থাকলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা ধরেই নেব যে এটা তার কমপ্লিট কেউতে আমরা করতে পারবো। তো এখন পর্যন্ত আমাদের দেশের যে ডেটা সেটা দেখায় যে প্রায় 18% পেশেন্ট এখনও কিন্তু আমাদের আইডেন্টিফিকেশনের বাইরে তারা সমাজে আছে। 82% পেশেন্টকে আমরা আইডেন্টিফিকেশনে আনতে পেরেছি। গত 10 বছরের কিন্তু এটার অ্যাডভান্সমেন্ট অনেক বেশি। এই যে আইডেন্টিফিকেশনের, যেমন 15 সালের দিকে এটা কিন্তু আইডেন্টিফিকেশন ছিল 55 to 60, কিন্তু আজকে এই 25-এ দাঁড়িয়ে এরা কিন্তু টোটাল কেস ফাইন্ডিংস প্রায় 82% হয়ে গেছে। এখন কত রোগী আনুমানিক সারা দেশে? এখন সারা দেশে আমরা যেটা 23 বা 24-এর এরকম একটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে প্রায় 3,40,000-এর মতো পেশেন্ট। আর এমনি গ্লোবাল ট্রেন্ড কি? গ্লোবাল ট্রেন্ড টোটাল গ্লোবালি যদি আমরা করতে যাই তো প্রায় 1 crore 10 millions-এর মতো পেশেন্ট। 11 millions, 10.8 million ইনক্রিজিং ইয়ার বাই ইয়ার, অর ইট ইজ ইনক্রিজিং, আনডাউটেডলি ইনক্রিজিং। কিন্তু যখন আমরা আমাদের আওতায় আনতে পারবো, চিকিৎসার আওতায় আনতে পারবো টোটাল আইডেন্টিফিকেশন, সাপোজ এই যে 18% পেশেন্ট আমাদের বিয়ন্ড আওয়ার নলেজ, তারা কিন্তু সমাজে আসে ঘুরছে, এটা তো কমিউনিকেবল ডিজিজ, সংক্রামক ব্যাধি। কাজে এটাকে তো আমরা ওই গ্রুপটাকে যদি আমরা ক্যাচ আপ না করতে পারি, তারা কিন্তু তারা ছড়াইতেই থাকবে এবং ডে বাই ডে এটা ইনক্রিজ করতে থাকবে টোটাল নাম্বারটা। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট। যখন আমরা এই আইডেন্টিফিকেশনটাকে 90-র ওপরে বা 95-এর দিকে নিয়ে যেতে পারবো, কিওর রেট তো 100%, তখন দেখবেন এর যে টোটাল ইনসিডেন্স কিন্তু ডে বাই ডে ডিক্রিজ করতে থাকবে। এবং এক পর্যায়ে যে আমাদের যে 30 সালের যে টার্গেট বাঁধা আছে যে আমরা এনটিবিতে চলে যাব, যে সেজন্য বলা হচ্ছে যে ইয়েস উই ক্যান এনটিবি। এবং এর জন্য যে ফ্যাক্টর যেগুলো, সেগুলো হচ্ছে কমিটমেন্ট থাকতে হবে। এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লিডারশিপ যারা পলিটিক্যাল, এর কমিটমেন্টও থাকতে হবে যে না, আমরা এই ডিজিজটাকে এই দেশ থেকে আমরা টোটালি এরাডিকেট করতে চাই। এর জন্য তো তার কমিটমেন্টের সঙ্গে তার ইনভেস্টমেন্ট, ফিনান্সিয়াল যে একটা ডেলিভারেশনটা, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং সাপোজ আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলো ইউএস এইড বা বিভিন্ন সংস্থার যে এইডের মাধ্যমে আমাদের দেশের যে স্ট্রাকচার, এটা কিন্তু অত্যন্ত সুন্দর। সেটা একদম থানা লেভেল থেকে শুরু করে কিছু এনজিও, বিশেষ করে ব্র্যাক এবং আইসিডিডিআরবি, গভর্নমেন্ট, এদের যে কোলাবোরেশন, পার্টনারশিপ মধ্যে দিয়ে যেভাবে এখন পেশেন্ট আইডেন্টিফিকেশন এবং ট্রিটমেন্ট ডেলিভারেশন চলছে, এটা কিন্তু অত্যন্ত চমৎকার। নিঃসন্দেহে এটা অত্যন্ত চমৎকার। কিন্তু এই ডেলিভারেশনের মধ্যে যদি কোনো ইন্টারাপশন হয়, সাপোজ তার ফান্ডিংয়ে ইন্টারাপশন হলো, এখানে 3 লক্ষ পেশেন্ট মেডিসিন পাচ্ছে, রেগুলার ওয়েতে পেশেন্ট মেডিসিন পাচ্ছে। এখন ইন্টারাপশন হয়ে গেলে যদি 15 days বা 1 মান্থের যদি একটা ইন্টারাপশন হয়ে যায় এই ড্রাগ ডেলিভারি বা ফান্ডিংয়ের, তাহলে কিন্তু ওই যে 3 লক্ষ লোক, ওরা কিন্তু চট করে, যদিও এগুলো এই মেডিসিনগুলো আমরা বাইরে কিনতে পাই, কিন্তু ওরা টার্ন নিয়ে তাৎক্ষণিক কিন্তু কিনতে যাবে, তখন ইন্টারাপশন হবে। আর টিবি ড্রাগ যখন ইন্টারাপশন হবে, নিঃসন্দেহে এটা ডিজিজ ডিটোরিয়েশনই শুধু না, এটা কিন্তু পরবর্তীতে যে এটা ড্রাগ রেজিস্ট্যান্ট ডেভেলপ করতে পারে। সো প্রফেসর নাইম একটু আমাদেরকে বলেন যে অ্যাজ এ সার্জন আপনার কি মনে হয় যে, মানে আমি জানি না সার্জারির কি স্কোপ এখানে আছে বা কী ধরনের চিকিৎসা পদ্ধতি আপনারা ব্যবহার করবার? থ্যাংক ইউ, এটা খুব ভালো প্রশ্ন। ঠিক সার্জিক্যাল পার্টে যাওয়ার আগেও আমি একটু দুটো কথা জানিয়ে রাখি। সেটা হলো যেটা আমরা শুনেছি যে ইটস ইজিলি কিউরেবল ডিজিজ, যদিও একটু লম্বা সময় ওষুধ খেতে হয়। আমাদের দেশে কিন্তু ওষুধগুলো সবই প্রায় টিবি কন্ট্রোলের জন্য প্রায় বিনামূল্যেই পাওয়া হয়। আচ্ছা, তারপর কিনতেও পাওয়া যায়। আর এটা কিন্তু অনেক অবস্থায় খুব ডরমেন্ট অবস্থায়, রোগী টেরও পায় না, ডরমেন্ট অবস্থায় ইয়ার্স টুগেদার থাকে। রাইট। এবং কোনো একটা পর্যায়ে যে সিমটম দেখা দেয়, সব সময় সিমটম প্রথমেই এই যে আসবে তা না। এই যেমন ক্রনিক কাফ, লো ফিভার, যেগুলো আমরা ধরার মধ্যেই আনি না, এরকম নিয়ে দিনের পর দিন রোগীরা থাকে। সারা পৃথিবীতে যদি 2023 সাল নাগাদের একটা হিসাব বলি, 23-24-এ যেমন 79 মিলিয়ন লাইফস ওয়ার সেভড ফ্রম টিবি। এটা গ্লোবাল এফোর্টের কারণেই, যারা টিবি হওয়ার পরে কিন্তু দে ওয়ার সেভড। এর মধ্যে বেসিক্যালি অনলি 10.8 মিলিয়ন পিপলের মতো তারা ফেল ইনটু দিস ডিজিজ বা এই ডিজিজে আক্রান্ত হয়েছিল, কিন্তু 1.25 মিলিয়ন কিন্তু আবার মারাও গিয়েছিল। সুতরাং কিউরেবল ডিজিজ হওয়ার পরেও কিন্তু মারা যে যাচ্ছে না তা না, কারণ এখানে অনেক ধরনের কমপ্লিকেশন চলে আসে। এবং কোনো কোনো অবস্থায় এত অ্যাডভান্স, যেটা স্টেজের কথা একটু আগে আপনি জিজ্ঞেস করছিলেন, এটা কিন্তু
একটা স্লো যদি ট্রিটেড না হয়, এটা স্লো ক্যান্সারের মতোই সারা শরীরের সবগুলো অর্গানকে ধরতে পারে। ক্যান্সার যেমন সারা শরীরে ছড়িয়ে যায়, আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু যক্ষ্মা বলতে প্রথমেই লাংসের যক্ষ্মা এবং কাফের সাথে রক্তই বুঝি। আসলে যক্ষ্মা কিন্তু শুধু তা না, যক্ষ্মা কিন্তু একটা মাল্টি সিস্টেম ডিজিজ, যেটা যে কোনো সিস্টেমকেই ইনভলভ করতে পারে। এমনকি শুধু চামড়ার যক্ষ্মা হতে পারে, স্কিনের যক্ষ্মা হতে পারে, পেটের ভিতরে আপনার ইন্টেস্টাইনাল যক্ষ্মা হতে পারে, আপনার বোনসে যক্ষ্মা হতে পারে। যেটা লাংসে হলে যে ওষুধে ভালো তাড়াতাড়ি ভালো হয়, সেটাই যদি বোনসে আক্রান্ত হয় এত সহজে কিন্তু ভালো হয় না। সুতরাং এই জিনিসগুলো মানুষকে জানতে হবে বলেই কিন্তু আজকে আমরা এখানে বসেছি, যে এই যে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যখন সংক্রমিত হয় তখন কিন্তু মানে এটা তাহলে যক্ষ্মাটা বিষয়টা আসলে কি? তাহলে এটা একটা ব্যাকটেরিয়া। দিস ব্যাকটেরিয়া ক্যান অ্যাটাক এনিহোয়ার ইন দ্য বডি। ওকে, প্রাইমারিলি লাংসে করে, লাংসে করে কারণ এটা ড্রপলেট ইনফেকশন হয়, কাফের সাথে ইনফেকশনে যায়। সাধারণ মানুষ বা সাধারণভাবে মানুষ জানে যে এই ডিজিজটি শুধুমাত্র লাংসেই হয়। পালমোনারি টিউবারকুলোসিস, হ্যাঁ 86% বোধহয় 80% হলে গিয়ে পালমোনারি টিউবারকুলোসিস, বাকি 20% কিন্তু শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে। তো এখন এখানে যেই কথাটা আমি যাচ্ছি, প্রতিরোধের কৌশলের প্রধান জিনিসই হলো যে বিসিজি টিকা। আমি যেটা বলেছিলাম প্রথম ছোটোবেলা থেকে আমরা বিসিজি টিকা স্কুলে সবসময় দেওয়া হয়, এখনও দেওয়া হয়। তারপর দ্রুত রোগ নির্ণয়, এই যে দ্রুত রোগ নির্ণয়টার ইম্পর্টেন্স কিন্তু সব কিছুতেই, সব ডিজিজই ইম্পর্টেন্ট। ক্যান্সারেও যেমন ইম্পর্টেন্ট, ঠিক যক্ষ্মাতেও ইম্পর্টেন্ট। এবং কার্যকর চিকিৎসা, কার্যকর চিকিৎসা তো আমাদের ট্যাবলেটই আছে, লং টার্ম 6 মাস থেকে 9 মাস খেলে এটা হয়ে যায়। এখন সার্জারি পয়েন্টে আসি। আমি যেমন একজন সার্জন, ল্যাপারোস্কোপিক সার্জারি করি আমি, এবং ল্যাপারোস্কোপিক সার্জারির ইনস্ট্রুমেন্টেশনগুলো আমাদের করা লাগে, কি বলে, স্টেরিলাইজ করা লাগে। আমরা তো সবসময় ইনস্ট্রুমেন্টস স্টেরিলাইজ করে তারপরে সেগুলোকে ব্যবহার উপযোগী করেই, ইনফেকশন ফ্রি করেই তারপর আমরা ব্যবহার করি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্ট, যেহেতু ল্যাপারোস্কোপিক সার্জারির কম্পারেটিভলি নতুন টেকনোলজি, রিপিটেড পরপর কয়েকটা অপারেশন করার জন্য যখন আমরা একই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, তখন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা কোনো কোনো স্টেরিলাইজেশন করি যেটা প্রপারলি নাও হতে পারে। এই থেকে আমরা দেখেছি এত সুন্দর একটা অপারেশন করার পরে দেখা গেল হয়তো নেভাল উন বা যে কোনো একটা উন একটা ইনফেকশন নিয়ে আসলো, সেই ইনফেকশনটা কিছুতেই যাচ্ছে না। আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, নর্মাল অ্যান্টিবায়োটিক রক্ষার জন্য, কিন্তু নর্মাল অ্যান্টিবায়োটিক কাজ হবে না। আবার ফিরে আসছে, দেখি ইনফেকশন যাচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে একটু বাড়ছে, এবং এক পর্যায়ে আমাদের মনে হয় এটা হয়তো যক্ষ্মা ইনফেকশন হতে পারে। এবং মানে সারপ্রাইজিংলি আমরা সেখানে যক্ষ্মা পাই। এবং যক্ষ্মা পেয়ে গেলে সে যে প্রপারলি চিকিৎসা আমরা তখনই শুরু না করি, সেই যক্ষ্মার কারণে এই যে পেট না কেটে গল ব্লাডার অথবা অ্যাপেন্ডিক্স বা অন্য যে কোনো ল্যাপারোস্কোপিক সার্জারি করার কারণের যে বেনিফিটটা, সেই পুরো বেনিফিটটাই লস্ট হয়ে যেতে পারে জাস্ট বিকজ অফ দিস, এই যক্ষ্মা অথবা অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম। যক্ষ্মার যে ব্যাকটেরিয়াটা, এটা একটা মাইক্রোব্যাকটেরিয়াম বলে, এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কিন্তু অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ামও ওই আমাদের ওই যে স্টেরিলাইজেশন প্রসিডিউরের মধ্যেই সেটা ডেভেলপ করতে পারে। যক্ষ্মার ধরনেরই এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা আবার যক্ষ্মার যে ওষুধ আপনারা দেন সেই ওষুধে আবার কাজ করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম যক্ষ্মার যে ওষুধ আমরা দিই সেই ওষুধই কাজ করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যক্ষ্মার যে কোনো একটি উন্ড লম্বা সময় যাবৎ ভালো হচ্ছে না, দুটো কারণ, মেইনলি দুটো কারণ। একটা হলো হয় ক্যান্সার, নয় যক্ষ্মা বা টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস হলে ওষুধ দিলে ভালো হয়ে যাবে, ক্যান্সার হলে আলটিমেটলি কেটে না ফেলা পর্যন্ত ভালো হবে না। সুতরাং এই ব্যাপারগুলো ইজ ভেরি ট্রিকি অ্যান্ড ইম্পর্টেন্ট। স্পেশালি আমি বলবো যে ইয়াং জেনারেশন সার্জনরা হয়তো ল্যাপারোস্কোপিক সার্জারি করে তারা বাড়ি পাঠিয়ে দিল রোগী, বারবার আসলো, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে দিল, না চলে যাবে, ঠিক হয়ে যাবে, একটু একটু ডিসচার্জ, আহামরি বড় কিন্তু ইনফেকশন হয় না। সেটি হলো কি যক্ষ্মার এই অ্যাটাক করার যে নেচারটা আস্তে 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 খায়। তার জন্য হয় কি অনেক ডাক্তারও ইগনোর করেন। সার্জনরা তো অপারেশন খুব ভালো করেছেন, উনি ইজ ভেরি কনফিডেন্ট, সার্জারিতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে ইনফেকশান একটা রয়ে গেল চামড়ার মধ্যে, ভিতরেও না, সেই ইনফেকশান ক্যান কজ। আমি এমনও রোগী দেখেছি যে সারা পেটে তার বিভিন্ন জায়গায় কেটে কেটে এক জায়গায় যক্ষ্মা হয়ে আরেক জায়গা দিয়ে সাইনাস তৈরি করে, ট্র্যাক তৈরি করে আরেক জায়গা দিয়ে পুঁজ বেরোচ্ছে, এবং এইভাবে আপনার সেই সাইনাস ওপেন করে তার সারা পেটের মধ্যেই হয়তো আমাকে কাটতে হয়েছে এরকম যক্ষ্মার কারণে। সুতরাং এই সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউতেও কিন্তু
যক্ষার হ্যাঁ, একটা আমি এই বিরাট প্রসঙ্গে রোল আছে। আমি হাসি। এই ব্যাপারে আপনি যদি কিছু বলতে প্রফেসর রূপ, হ্যাঁ, আপনি বলবেন, বাট আমি আরো কিছু একটু প্রশ্ন জি, আপনার হ্যাঁ, সঙ্গে যোগ করি। আমি প্রসঙ্গ শেষ করি। না, আমি আজকে যেহেতু সুযোগ পেলাম, আপনি সার্জন, বাংলাদেশ সার্জন সোসাইটির নিশ্চয়ই একটা পজিশনে আছেন, আমি আপনার মাধ্যমে বলতে চাই এগুলো কিন্তু আমাদেরকে ডিল করতে হয়। এই যে সার্জারি করতে, যে সার্জারি সাকসেস সব কিছুই ঠিক আছে, কোলসিস্টেক্টমি হয়ে গেছে অথবা অ্যাপেন্ডিসেক্টমি হয়ে গেছে, বা গাইনোকোলজিস্ট অলসো, তো আমরা দেখি যে তার ওই যে স্টিচ ইনফেকশন, যেটা দিনের পর দিন তার পাস ড্রেন হচ্ছে, ফিস্টুলা হয়ে গেছে, পরবর্তী ডায়াগনোসিস হয়তো হয়ে গেছে এটা টিউবারকুলোসিস এখানে হয়েছে, সেই পেশেন্টগুলো ফাইনালি তো আমাদের কাছে আসে। অ্যাকচুয়ালি এটা কিন্তু ট্রাবলসাম, ভীষণ ট্রিটমেন্ট ভেরি ট্রাবলসাম। এখানে কিন্তু গতানুগতিক যে অ্যান্টিকক্স, যেটা অ্যান্টি টিউবারকুলার ড্রাগস যেটা আমরা দিই, এটাতে কিন্তু কাজ হয় না, যেহেতু অ্যাটিপিক্যাল, আপনি যে কথাটা বললেন অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া, টিপিক্যাল যেগুলো মাইকোব্যাকটেরিয়া, যেমন মাইকোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস, যেগুলো ম্যাক যেগুলো অথবা নন টিউবারকুলার মাইকোব্যাকটেরিয়া যেগুলো, সেগুলোতে কিন্তু গতানুগতিক টিউবারকুলোসিসে কাজ হয় না, যার জন্য কিন্তু পেশেন্টগুলো ঘুরতে থাকে। হ্যাঁ, তো যাই হোক আর কি, আমরা এখানে আরেকটু কম্বাইন্ড ফর্মে, যেমন ম্যাক্রোলিডস যোগ করতে হয়, অথবা আদার্স অ্যান্টিবায়োটিক যোগ করতে হয়, ইভেন সামটাইমস স্টেরয়েড ইউজ করতে হয় আমাদের। তো নিঃসন্দেহে পেশেন্টের জন্য অনেক কষ্টকর, আমাদেরকে অনেক এগুলো নিতে হয় আর কি, লোড নিতে হয়। তো আমি এই হিসেবে বলছি যে এই যে ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন, যেটা এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা বিভিন্ন সময় ইভেন আমাদের ডাক্তারদেরকেও কিন্তু এই ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশনের ব্যাপারেও তাদেরকে আমরা আলাদা করে ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করি বা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি, কারণ এটা হওয়া উচিত। একটা সুন্দর সার্জারি করে ফেলার পরে এন্ড আপ যদি করে ইনফেকশন উইথ স্কিন, এবং সারা পেটে বিভিন্ন জায়গায় যখন কাটাছেঁড়া করতে হয়, তখন এটা আমাদের জন্য অনেক কষ্ট। এবং আনফর্চুনেটলি একটা পর্যায়ে সার্জনরা গিভ আপ করে, তখন তারা আপনাদের কাছে পাঠিয়ে দেয়। তখন ইউ গো ফর বিভিন্ন মেডিসিন এবং রেজিম, এবং সেভাবে হয়তো কোনোভাবে এটা ম্যানেজমেন্টে হয়। এক্স্যাক্টলি এই দেখতেই বলবো যে এটা সাধারণ মানুষের জন্য খুব জানা দরকার। যে আর টিউবারকুলোসিসে আরেকটা জায়গায় মানে অনেক বড় একটা লুপ হল আছে, সেটা হলো যেটা নিয়ে এখন অবশ্য অনেক কথা হচ্ছে, বিশেষ করে WHO গাইডলাইনে আমাদের দেশেও এগুলো নিয়ে এখন কাজ করছে, গত 3-4 বছর ধরে বেশ অ্যাডভান্সও হয়েছে, সেটা হচ্ছে ল্যাটেন্ট টিউবারকুলোসিস। ল্যাটেন্ট টিউবারকুলোসিস, এই ল্যাটেন্ট টিউবারকুলোসিস এটার পার্সেন্টেজ আমাদের দেশে অনেক অনেক বেশি, যেহেতু আমাদের এই সাবকন্টিনেন্ট টিউবারকুলোসিসের বা এখানে যেহেতু ইনসিডেন্স বেশি, প্রিভ্যালেন্স বেশি, যার জন্য এই ল্যাটেন্ট টিউবারকুলোসিস বেশি। ল্যাটেন্ট টিউবারকুলোসিস হচ্ছে যে টিউবারকুলোসিসে কোনো সিমটম থাকবে না, কিন্তু অর্গানিজমস ল্যাটেন্ট অবস্থায়, ডরমেন্ট অবস্থায় বডিতে আপনার আছে। এখন টোটাল লাইফ টাইমে দেখা যাচ্ছে 5 থেকে 10% ল্যাটেন্ট টিউবারকুলোসিস অ্যাক্টিভ টিউবারকুলোসিসে কনভার্ট হচ্ছে। এখন আমাদের দেশে প্রায় 3 crore পিপলসে ল্যাটেন্ট টিউবারকুলোসিস আক্রান্ত। এখন 3 crore পিপলের যদি ল্যাটেন্ট টিউবারকুলোসিস থেকে থাকে এবং 5% যদি অ্যাক্টিভ টিউবারকুলোসিস টার্ন নেয়, তাহলে প্রায় 15 লক্ষ টিউবারকুলোসিস দেখেন। এবং এই ল্যাটেন্টটা যে কোনো সময় যে কোনো অ্যাক্টিভ টিউবারকুলোসিস হয়ে যাচ্ছে। তাহলে সেইটা জায়গাটাকে যদি মার্ক না করা হয়, অ্যাড্রেস যদি করা না হয়, তাহলে কিন্তু এই লোড কোনোদিনই আমরা কমাইতে পারবো না। আমার কথাগুলো প্রশ্ন আপনাদের দুজনের কাছে। একটা হচ্ছে যে প্রিভেনশনের কোনো সুযোগ আছে কিনা, প্রিভেন্টিভ কোনো মেজার নেওয়ার সুযোগ আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কেন হয় যক্ষাটা। হ্যাঁ, তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমি একসঙ্গেই করে দিচ্ছি কারণ আমাদের হাতে সময় খুব কম, চিকিৎসা কী কী আছে? ড্রাগসের কথা আপনারা বলছেন, বিনামূল্যে ঔষধ, সার্জারির কথা প্রফেসর নাইম বললেন, আর কি কি ধরনের চিকিৎসা, অ্যাভেলেবিলিটি চিকিৎসার কি আছে, ঢাকায় কি, ঢাকার বাইরে কি, এবং সেই সঙ্গে চিকিৎসা ব্যয়, সেটাও খুব ইম্পর্টেন্ট। চিকিৎসার ব্যয়ের ব্যাপারটা তো টোটাল গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, এটা বাইরে ইউএচএড বা বিভিন্ন এডের মাধ্যমে দিয়ে ব্র্যাক, ICDDR এবং গভর্নমেন্ট কোলাবোরেশনে যে কোনো রোগীর যে কোনো টিউবারকুলোসিস পেশেন্ট ডায়াগনোসিস হবে, সে যে লেভেলের ডক্টরই হোক সে ডায়াগনোসিস করবে ওটা। এখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপই আছে, হ্যাঁ, গভর্নমেন্ট ডক্টর, বেসরকারি ডক্টর, ডায়াগনোসিস হলে হলো ডায়াগনোসিস করে ডটস সেন্টার বলে ওটাকে, ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট থেরাপি। ডটসে যদি জাস্ট অ্যাড্রেস করে ওদেরকে অ্যাড্রেস করে পাঠিয়ে দেওয়া যায় পেশেন্টের প্রেসক্রিপশনের উপরে, খুবই সিম্পল হতে। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা শুধু কাগজগুলো দেখবে, তাদের স্টাফ আছে, তাদের সেভাবে অ্যারেঞ্জমেন্ট আছে, তারা কাগজগুলো দেখবে, দেখে তারা জাস্ট কোনো মানে হ্যারাস ছাড়া, কোনো হ্যাসেল ছাড়া সরাসরি পেশেন্টকে আসলে টিউবারকুলোসিসের মেডিসিনের ব্যাপারে আমাদের আমি বললাম তো আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার এ ব্যাপারে অনেক অ্যাডভান্স হয়েছে, এটা বিনা পয়সায় পেশেন্ট পেয়ে যাবে। আগে একটু প্রবলেম যেটা করতো সেটা হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি, তো ওরা সরাসরি খাওয়াই দিতে হতো,
খাওয়া দিতে হতো, মানে পেশেন্ট সেন্টারে যাবে, টিবি সেন্টারে যাবে, সেখানে পেশেন্টকে পার্সোনাল মানে হেলথ পার্সোনালের সামনে খেতে হবে, কারণ এখানে তো অনেক গ্যাপ করে হয় পেশেন্ট, কিন্তু সমস্যা আছে কিছু, যেমন হয়তো ওষুধ নিয়ে আসলো, 15 দিন ওষুধ দিল, সে 2 দিন খেলো, 3 দিন খেলো না, আবার 2 দিন খেলো, এই যে একটা ইন্টারাপশন, এটা তো শুধু তার জন্যই না, এটা টোটাল সোসাইটির জন্য এটা খারাপ, কারণ পরে এমডিআর টিউবারকুলোসিস বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস অথবা রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ডেভেলপ করে, যার জন্য এ ব্যাপারে খুবই কশাস থাকতে হয়। এগুলো সব WHO-এর গাইডলাইন অনুযায়ী। তো এইভাবে টিউবারকুলোসিসের মেডিসিন কিন্তু আমাদের দেশে বিনা পয়সায় সরবরাহের কোনো ইন্টারাপশন নাই, চলছে, ভালোই চলছে, এই ব্যাপারে আমি মনে করি স্যাটিসফ্যাক্টরি। এখানে আমি একটু দুটো কথা অ্যাড করি, সেটা হলো যে সাধারণ মানুষের আসলে যেটা জানা দরকার, যে এই যে ডরম্যান্ট বা একেবারে যেটা ইনঅ্যাক্টিভ, যেটা চোখে দেখা যায় না, এরকম রোগীরাও আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে। যেই প্রশ্নের উত্তর সেটা হলো এটা কিভাবে ছড়ায়, বা রোগটা কেন হয় সেটা একটু বোঝা যায়, প্রিভেনশনের কোনো সুযোগ আছে কিনা। ঘন বসতিপূর্ণ দেশে বাস করি আমরা, যদি ঘরে একজন টিবি পেশেন্ট থাকে, নোন অর আননোন, সেই রোগীর কিন্তু কাশি থেকে টিবি বাতাসের মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে, তার কথাবার্তার মাধ্যমেও কিন্তু বাতাসে ঘুরে বেড়াতে পারে, যে কোনো সময় আরেকজনকে সংক্রমিত করতে পারে। এবং WHO কিন্তু এটাকে বিশ্বব্যাপী শীর্ষ 10টি মৃত্যুর কারণ হিসেবে করেছেন, সুতরাং এটা কিন্তু হেলা করার মতো জিনিস না। তো সেখানে প্রিভেনশন ডেফিনেটলি বিসিজি টেকার মাধ্যমে তো এটা প্রিভেনশন হয়েই আসছে, কিন্তু বিসিজি দেওয়ার পরেও বা বিসিজি আছে দেয়া সেই রোগীরও কিন্তু হচ্ছে ইনফেকশন হচ্ছে, বিসিজি তো প্রায় 100% দেওয়া হয়, তারপরে কিন্তু হচ্ছে। সুতরাং আমরা সেটা দিয়ে 100% স্টপ করতে পারছি না। সুতরাং যেই জিনিসটা যে আর্লি ডায়াগনোসিসটা যে ইম্পর্টেন্ট, সেখানে আমি শ্রোতাদের উদ্দেশ্যেই দুটো কথা বলতে চাই। সেটা হলো যে যদি আপনার ফ্যামিলিতে কাউকে বা আপনার নিজের, যেমন ক্রমাগত কাশি, আপনি জানেন না কখন ডক্টরের কাছে যাবেন, হ্যাঁ রাইট, আপনি খাচ্ছেন কিন্তু আপনার ওজন বাড়ছে না, ওজন কমছে। আমাদের স্যাররা আমাদেরকে মানে মেডিকেল কলেজে শেখাতেন যে খায় তো যায় কোথায়, এই রকম যখন হয় তখন কিন্তু ভাবতে হবে হয় যক্ষা নয় ক্যান্সার। তারপরে রক্ত কাশি, কখনো কখনো কাশির সাথে রক্ত আসা, অনেকে সেটা ভুল করে দাঁত থেকে মনে করতে পারেন, কিন্তু যদি কাশির সাথে রক্ত আসে সেটা কিন্তু একটু ধর্তব্যের মধ্যে আনতে হবে। বুকে ব্যথা, জ্বর, বিশেষ করে রাতের বেলা জ্বর, রাতে জ্বর লাগা, শরীর ঠান্ডা হয়ে যাওয়া রাতের বেলা, তারপর ক্ষুধামন্দা, সবসময় একটু খেতে ইচ্ছা হবে না, ক্ষুধামন্দা, একটা অবসাদ, সবসময় এক ধরনের একটা অবসাদ থাকছে, রাতে ঘাম হচ্ছে বিনা কারণে, শীতের রাতেও কোনো কোনো সময় দেখা যাচ্ছে ঘাম হচ্ছে। তো এই ধরনের লক্ষণগুলো যাদের আছে তারা কিন্তু খুব দ্রুতই একটা ভেরি মানে একদম আর্লি টেস্ট করার জন্য যে কোনো হাসপাতাল বা ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। এবং সেভাবে এটা যদি আর্লি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে ওষুধের মাধ্যমে, প্রপার চিকিৎসার মাধ্যমে যক্ষাকে সম্পূর্ণ কিওর করা সম্ভব। এখন যেই কথাটা বলছিলেন একটু আগে রূপ ভাই, যেটা বলছিলেন যে হ্যাঁ USAID এবং আমাদের যে ডোনেশনের কারণে আমাদের ডস সিস্টেমের মাধ্যমে যেভাবে আমরা এই দেশে বিনামূল্যে সেই চিকিৎসা দিচ্ছি, সেটার ব্যাপারে একটু চ্যালেঞ্জ আমরা সবাই জানি যে জানুয়ারি 20 অনওয়ার্ড US গভর্নমেন্ট যখন অ্যানাউন্স করেছে যে সাসপেনশন অফ ফান্ডিং ফর USAID, তখন হয়তো এই সব ফান্ডে আমাদের পড়তে পারে। খোঁজ নিয়েছি, ওদের সাথে কথা বলেছি আমি, ওরা আমাদেরকে যে ইনফরমেশন দিল সেটা হচ্ছে যে না, এখন পর্যন্ত এই ফান্ডটাতে তারা কোনো অসুবিধা হবে না, আশা করি সেটা যদি হয় সেখানেই কিন্তু আমাদের গভর্নমেন্ট এবং আমাদের লিডারশিপের একটা বিরাট রোল এসে দাঁড়াবে, যে এটা যেন কোথাও অন্য সোর্স খুঁজে বের করতে হবে। কথা হলো যে যিনি যক্ষার ওষুধ অলরেডি শুরু করেছেন, 3 মাস নিয়েছেন, উনি কিন্তু অনেকটাই ভালোর দিকে, কিন্তু আরও 6 মাস ওনাকে হয়তো নিতে হবে। এখানে যদি 15 দিন বা 1 মাসের একটা গ্যাপ হয়ে যায় ওনার, তাহলে কিন্তু সেই রোগটা যখন রিভাইভ করবে, আবার কি বলে সেটাকে, আবার যখন নতুন করে শুরু হবে তখন কিন্তু আরো খারাপ রিল্যাপস করবে, তখন এটা আরো বেশি খারাপ পর্যায়ে যাবে। সুতরাং এই ব্যাপারটাতে খুবই নজর দেওয়া দরকার যে কোনোভাবেই যেন ইন্টারাপশন অফ টেকিং মেডিসিন না হয়। মানে প্রিভেনশনের আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম ল্যাটেন্ট টিউবারকুলোসিস, এটা বিশাল লোড, এটা আপনি হিউজ সংখ্যার কথা বললেন না, হ্যাঁ এটার কিন্তু প্রোফাইল্যাক্সিস যেটা টোটালি WHO গাইডলাইন অনুযায়ী, এটা এ ব্যাপারে কিন্তু আমরা ক্লিনিশিয়ান হিসাবে আজ থেকে ধরুন 10 বছর আগেও এগুলো আমরা জানতাম, বুঝতাম, কিন্তু আমরা যেহেতু ল্যাটেন্ট
ডরমেন্ট, কোনো অ্যাক্টিভিটি নাই, ইনঅ্যাক্টিভ ব্যাসিলি, আমরা এতে ট্রিটমেন্ট দিতাম না এবং আমরা ডিসকারেজই করতাম অ্যাজ এ টিচার বা অ্যাজ এ মানে ফিজিশিয়ান হিসাবে। কিন্তু যখন দেখলাম যে আসলে হিসাব নিকাশটা টোটালি আলাদা এবং WHO যখন গাইডলাইনে আসলো এটা, তখন কিন্তু এখন আমরা ল্যাটেন্ট টিবি ডায়াগনোসিস করছি। ওকে, ল্যাটেন্ট টিবি ডায়াগনোসিস করছি আমাদের চেম্বারে হোক বা হসপিটাল বেসড হোক, ডায়াগনোসিস যখন হয়ে যাচ্ছে ল্যাটেন্ট টিউবারকুলোসিস, তখন আমরা তাকে প্রোফাইল্যাক্সিস একটা শর্ট টার্ম অ্যান্টিকক্স কিন্তু এখন দেওয়া হচ্ছে, যেন এই অ্যাক্টিভিটিটা বা ল্যাটেন্ট টিউবারকুলোসিসটা যেন এরাডিকেট হতে পারে এবং ভবিষ্যতে যেন এই ব্যাসিলাইগুলো অ্যাক্টিভিটিতে যেতে না পারে। সো ডক্টর নাইম, ক্লোজিং রিমার্কস হিসেবে 2-3 মিনিট আমার ক্লোজিং রিমার্কস হলো যে ছোট্ট করে এই ধরনের এই বৈশ্বিক দিবসগুলো যেগুলো আমরা পালন করি সেটা অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য পালন করি। আবারও তৃতীয় মাত্রাকে ধন্যবাদ যে বিভিন্ন সময়ে এই দিবসগুলো নিয়ে তৃতীয় মাত্রা আলোচনা করেন, আপনি আলোচনা করেন, এবং আমরা যেটা বলি যে একসাথে সবাই মিলে একটা যদি আমরা একটি যক্ষ্মা ফ্রি বিশ্বের দিকে দেশকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের যেই অ্যাওয়ারনেসটা দরকার সেটার জন্যই আজকে আমরা আলোচনা করলাম। এবং আমি বিশ্বাস করি লিডারশিপ এটা শুধুমাত্র ডাক্তারদের দায়িত্ব না, এটা পরিবার থেকে শুরু করে, পরিবার এবং পাড়া মহল্লা থেকে শুরু করে এমনকি আপনার দেশের লিডার পর্যন্ত এদেরকে অ্যাওয়ার হতে হবে যে যক্ষ্মা একটি রোগ, অত্যন্ত মারাত্মক রোগ, এবং এটির থেকে বাঁচানোর জন্য ভ্যাকসিনেশন, আর্লি ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা যেন আমরা সবাই মিলে এটা করতে পারি, তাহলে আমরা একদিন যক্ষ্মা ফ্রি দেশ তৈরি করতে পারবো, দেখতে পারবো। জি, মানে যক্ষ্মা যদি ডায়াগনোসিস হয়ে যায়, ধরুন ফ্যামিলিতে একজন মেম্বার, যে সন্তান হতে পারে, ভাই হতে পারে, বাবা হতে পারে, ডায়াগনোসিস হয়ে যায়, আমি এই কথাটা যে জন্য বলছি, চেম্বারে অনেকেই যখন আমরা বলি যে না আপনার টিউবারকুলোসিস হয়েছে, এটা কনফার্ম হয়েছে, আমরা ভেঙে পড়ে অনেক। তো শিশুর হলে মা বাবা যদি থাকে কেঁদে ফেলে, তো আমি যখন বুঝাই যে কেন আপনারা কাঁদছেন, এটা তো এই রোগটা তো আমরা আশা করেছি এবং এটাতে তো কমপ্লিট কিওর হবে এই মেডিসিনে। তাই আমি বলবো আপনারা হতাশ হবেন না, আপনারা চিকিৎসকের শরণাপন্ন হন, এর সঠিক চিকিৎসা আছে এবং সঠিক চিকিৎসা সুন্দরভাবে সময় মতো নিতে পারলে এটা সম্পূর্ণরূপে কিওর হয়ে যায় এবং সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আর কিছু যোগ করবেন আপনি শেষ করতে? আমি বলতে মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি যে ওই যে হতাশ হয়ে যে আমরা এবং তাদেরকে যদি ফ্যামিলি থেকে বা সোসাইটি থেকে দূরে রাখার চেষ্টা করি, তখন দ্যাট উইল বি অ্যানাদার ডিজাস্টার। সুতরাং আমার মনে হয় এটা একটা প্রবলেম যখন একজনের হবে, তখন পুরো ফ্যামিলিকেই এটা সাপোর্টস দিয়ে সেটা প্রপার চিকিৎসাটাকে এনশিওর করার মাধ্যমে আমরা যেন এ ধরনের, আর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের কিন্তু আমাদের দেশের পপুলেশনের কারণে আমাদের বসবাসের যেই পরিবেশ, এই পরিবেশও কিন্তু একটা এই ব্যাকটেরিয়া ডেভেলপমেন্টের একটা প্রধান ফ্যাক্টর। সুতরাং আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, সেটা ব্যক্তিগত হাইজিন থেকে শুরু করে আমাদের ফ্যামিলির পুরো হাইজিনিক ব্যাপারটাই আমাদের খুব সিরিয়াসলি দেখা উচিত, এই জন্য আমরা যেন যক্ষ্মার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আপনি কিছু বলবেন? আর আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে মানে সামাজিক ব্যাপার যেটা ঘটে, সেটা প্রায় পেশেন্টগুলো জিজ্ঞাসা করে যে সে কি আইসোলেটেড থাকবে কিনা, তা তো কাশিতে জীবাণু আসছে। তো আমি এ ব্যাপারে বলবো, আসলে এই যখন অ্যান্টিকক্স স্টার্ট হয়ে যায়, অ্যান্টিটিউবারকুলার ড্রাগস, এটা কিন্তু খুব দ্রুত সময় 10 থেকে 15 দিনের ভিতরে এটা ক্লোজ হয়ে যায়, এটা আর ছড়াতে পারে না। তো আইসোলেশনের কোনো দরকার নেই, আইসোলেশনের ওরকম প্রয়োজন নাই। যদি এমন হয় যে মা স্পুটাম পজিটিভ, সে তার ইয়েতে ধরা পড়েছে স্পুটাম পজিটিভ, তার শিশু আছে, হয়তো বেস্ট ফিডিং আছে, এরকম যদি পর্যায়ে হয়, তখন আমরা কিছুদিনের জন্য আমরা বলি যে আপনি মাস্ক ব্যবহার করেন, ব্রেস্ট ফিডিং যেন বন্ধ করবেন না, অ্যাজ ইট ইজ যেভাবে চলবেন, কিন্তু আপনি কয়েকটা দিনের জন্য সতর্ক থাকেন, এটাই আমার মেসেজ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ এবং প্রফেসর ডক্টর সরদার নাইম। দর্শক, কথা হচ্ছিল যক্ষ্মা নিয়ে, যক্ষ্মা হলে রক্ষা নিয়ে আমরা শুনে আসছি, কিন্তু রক্ষার আসলে অনেক ব্যবস্থা এখন তৈরি হয়েছে পৃথিবীর সব জায়গায়, এমনকি বাংলাদেশেও বিনা পয়সায় ওষুধ পাওয়া যাচ্ছে, চিকিৎসার অবাধ সুযোগ রয়েছে। কিন্তু যেটা ভয়াবহ দিক, সেটা এখনও পর্যন্ত এই রোগটি পৃথিবীতে সেরা মানে যেগুলো মৃত্যুর কারণ, সেরকম রোগের মধ্যে শীর্ষ 10-এর মধ্যে এই রোগটি আছে, এখনও ব্যাধিটি আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার একজন অতিথি বলছেন প্রায় 3 কোটি, বাংলাদেশের 18 কোটি বা 17 কোটি মানুষের মধ্যে অফিসিয়ালি 3 কোটি মানুষ কিন্তু তার ল্যাটেন্ট সুপ্ত অবস্থায় তার মধ্যে এই রোগটি আছে, সেটা অত্যন্ত ভয়াবহ। ফিগারটা তো 3 কোটি, আপনি বলেছেন 3 কোটি, এবং তার মধ্যে হয়তো 5%-এর প্রকাশিত হয়।
কিন্তু প্রিভেনশনের জন্য ওনারা যেটা বলেছেন যে ক্লিননেসটা খুব জরুরি, এনভায়রনমেন্টের ভালো রাখা খুবই জরুরি, এবং আতঙ্কিত হবার কোনো দরকার নেই। এবং ওই যে আইসোলেশনে থাকা কোভিডের সময় যেটি আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কেউ কোভিডে আক্রান্ত হলে সেটাও ইনিশিয়াল পর্যায়ে হয়তো স্বল্প সময়ের জন্য, বিশেষ করে বাচ্চাদেরকে খানিকটা নিরাপদে রাখা ছাড়া তেমন কোনো আতঙ্কিত হবার মতো কিছু নেই। কিন্তু মূল যেটা দরকার সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এবং চিকিৎসা ব্যয়, চিকিৎসা পদ্ধতি, সব রকমের চিকিৎসা আছে। এবং আরেকটা যেটা সাধারণভাবে ধারণা ছিল যে যক্ষ্মা মানেই কাশি, যক্ষ্মা মানেই যক্ষ্মার কারণেই রক্ত, কাশির সঙ্গে রক্ত বেরোনো, কিংবা এটা লাঙে হয়, কিন্তু শরীরের যে কোনো জায়গায় যক্ষ্মা হতে পারে, সেটাও কিন্তু যেন আমাদের মাথার মধ্যে থাকে। সো সবচেয়ে ভালো হচ্ছে যে নিজেরা সচেতন থাকা, কিন্তু তার চেয়ে বেশি জরুরি হচ্ছে সমস্যাটা দেখলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আমাদের সঙ্গে থাকবার জন্য, আমাদের কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।